পৃথিবীতে বহু মানুষ বহু রকমের পেশার সাথে যুক্ত আছে। কিছু কিছু মানুষ এমন কিছু কাজের সাথে যুক্ত আছে যে কাজগুলো কিন্তু একেবারেই সহজ নয়, যথেষ্ট ভয়ের এবং ঝুঁকিপূর্ণ কাজ, সেটা আপনারাও হয়তো জানেন। আজ আমি এমন একজন মানুষের জীবনের সত্যি ঘটনা বলবো, যিনি এমন একটা কাজের সাথে যুক্ত ছিলেন যেই কাজটা কিন্তু বেশ ভয়ের এবং খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ কাজ। তো আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ব্যক্তি কিন্তু যে পেশার সাথে যুক্ত ছিল সেটা হচ্ছে উনি শববাহী গাড়ি চালাতেন। তো শববাহী গাড়ি মানে বুঝতেই পারছেন যে মৃতদেহ যে গাড়িতে করে নিয়ে আসা হয় সেই গাড়িতে উনি চালাতেন। এবং এই কাজটা যে উনি রিসেন্ট করছিলেন তা কিন্তু নয়, দীর্ঘ 14 বছর উনি এই কাজটাই করেছিলেন। এবং আজকের যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনার পর থেকে উনি কিন্তু কাজটা ছেড়ে দিতে বাধ্য হন। এবার আপনাদের মনেও নিশ্চয়ই আসছে যে এমন কি ঘটনা ঘটলো যার জন্য ওনাকে কাজটাই ছেড়ে দিতে হলো। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ঘটনাটা ভীষণ ভয় লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন। তো প্রত্যেকে আমরা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই এই ঘটনাগুলো যত বেশি বেশি সংখ্যক মানুষ শুনতে পারবেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে, নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। তো এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে হুগলি থেকে সুমন লিখে পাঠিয়েছে। এবং সুমন যে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে সেটা কিন্তু সুমনের জ্যাঠা বিপ্লব বাবুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। ও ঠিক যেভাবে ইমেলটা লিখেছে আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তো তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। বিপ্লব বাবু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু যেহেতু সংসারে একটা বিশাল অভাব-অনাটন ছিল, তো ছোট থেকেই কিন্তু ওনাকে পড়াশুনোর কাজ বাদ দিয়ে ওনাকে এদিক ওদিক ছোটোখাটো কাজ শুরু করে দিতে হয় সংসারে সাপোর্ট করার জন্য। এবং এই রকমভাবে যখন উনি কাজ শুরু করলেন, তো সেই সময় ওনাকে, তখন উনি খুব ছোট ছিলেন, তো তখন ওনাকে বলল একজন যে তুই এখন টুকটাক যা করছিস কর, তো তোর যখন বয়স হয়ে যাবে, তুই যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবি, তোকে আমি গাড়ি চালানো শেখাবো। তুই যদি গাড়ি চালানোটা শিখতে পারি তাহলে কিন্তু তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। এবার সেটাই হলো। ছোটোখাটো কাজ উনি বিভিন্ন জায়গায় বিপ্লববাবু করতেন। এবং যেহেতু অনেক ছোট থেকে উনি বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত ছিলেন, কোথাও হয়তো কোনো কারখানায় উনি কাজ করেছেন, উনি গাড়ির দোকানে কাজ করেছেন। তো যখন উনি ওই গাড়ির দোকানে কাজ করতেন, গাড়ি আর কি সারানোর দোকানে, সেখানে উনি গাড়ির বিভিন্ন কাজকর্ম কী করে হয়, কীভাবে গাড়ি সারাতে হয়, গাড়ির কোথায় কী পার্টস আছে, এগুলো সম্পর্কে উনি বেশ আর কি ইনফরমেশন ওনার কাছে ছিল। তো তারপরে উনি যখন প্রাপ্তবয়স্ক হন তখন উনি ড্রাইভিং লাইসেন্স নেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে উনি গাড়ি চালানো শুরু করলেন। এবার প্রথম দিকে উনি যে গ্যারেজে কাজ করতো সেখানেরই যে মালিক যিনি ছিলেন তার এই গ্যারেজের ব্যবসার সাথে সাথে তার গাড়িরও ব্যবসা ছিল। তো উনি 2 বছর ওই মালিকের আন্ডারে গাড়ি চালাতেন এবং উনি তার বদলে একটা স্যালারি পেতেন। এবার আস্তে আস্তে সংসারে আরও অভাব আসতে শুরু করলো এবং তখন আরও বেশি টাকার দরকার। তো উনি দেখলেন যে ওনার ওই টাকায় কাজ হচ্ছে না। তো তখন উনি এই কাজটা ছেড়ে অন্য আর একজন মালিকের হয়ে
গাড়ি চালাতেন এবং সেখানে মাইনেটা বেশি ছিল কিন্তু ডিউটি আওয়ারটাও বেশি ছিল। তো এরপরে উনি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরিস্টদের গাড়ি নিয়ে ঘোরানো, তারপরে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে গাড়ি ভাড়ার জন্য যাদের বলা হয় সেরকম গাড়ি নিয়ে যাওয়া, এরকম অনেক কিছুই উনি করতেন। এবার এই করতে করতে যখন ওনার মানে বেশ কিছু বছরের এক্সপেরিয়েন্স হয়ে গেল গাড়ি চালানো, তো সেই সময় উনি একজনের থেকে একটা অ্যাম্বুলেন্স কেনেন। মানে তখন ওনার মোটামুটি ভালো টাকা পয়সা হয়ে গেছে, তো উনি তখন একজনের একটা পুরনো অ্যাম্বুলেন্স উনি কেনেন এবং সেই অ্যাম্বুলেন্সটা উনি নিজেই চালাতেন। এবার সেখান থেকে আর কি ওনার আরও পয়সা কড়ি আস্তে আস্তে আসতে শুরু করলো এবং তারও কিছুদিন পরে উনি মানে ওনার কিছুদিনের একটু শরীর টরীর আর কি ওনার খারাপ হয়ে যায়। তো সেই সময় ওনার দুটো গাড়ি অলরেডি হয়ে গেছে। তো দুটো গাড়ি, একটা অ্যাম্বুলেন্স আর একটা এমনি গাড়ি উনি ভাড়া খাটাতেন, মানে উনি নিজে তখন চালাতেন। ওই একটা বছর উনি পুরো বসেছিলেন বাড়িতে। তো এরপরে ওনার যেটা হলো সেটা হচ্ছে যে ওনাদের ওখানেই একজন একটা শববাহী গাড়ি ছিল, সেটা একটা ক্লাবের আন্ডারে ছিল। তো সেইখানেই উনি আর কি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় উনি নিজে যেতেন। এবার যেহেতু উনি খুব ছোটবেলা থেকে কাজ করতেন এবং বহু বছর উনি তার আগে অ্যাম্বুলেন্স চালিয়েছেন, তো উনি খুব সাহসী মানুষ ছিলেন। বুঝতেই পারছেন এই ধরনের কাজ কিন্তু সবাই করতে পারে না। কাউকে যদি ফট করে বলা হয় যে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি একটা শববাহী গাড়ি চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, এটা কিন্তু অনেকেই করতে পারবে না। তো উনি এই কাজ করতেন এবং এই কাজটা করার জন্য যে ওনার কোনোরকম কোনো ভয় কাজ করতো বা উনি ওনার মানসিক দিক থেকে যে উনি কোনো বিপর্যস্ত হয়ে পড়তেন, এরকম কিন্তু কিচ্ছু ব্যাপার নয়। কারণ অ্যাম্বুলেন্স যখন উনি চালাতেন সেই সময় উনি এমন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও নিয়ে গেছেন। বিভিন্ন রকমের আর কি সিচুয়েশান ঘটেছে, কোনো পেশেন্ট হয়তো মারা গেছে, কেউ হয়তো মানে একদম মুমূর্ষু অবস্থা। এগুলো ওনার কাছে কোয়াইট কমন ছিল, ওনার পেশার সাথে যেহেতু এই বিষয়গুলো যুক্ত। যাই হোক, তো এরপরে যেটা হলো উনি শববাহী গাড়ি চালাতেন এবং সেটা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন এরকম, প্রত্যেক দিন কিন্তু কাজ থাকতো না। আর যেহেতু ওনার সেই সময় দুটো গাড়ি অলরেডি হয়ে গেছিল, ফলে ওনার কাছে মোটামুটি টাকা পয়সা আসতো। এবার যেদিনকার ঘটনা আমি আপনাদেরকে বলছি, সেদিনকার ব্যাপার হচ্ছে যে ওনাদেরই বাড়ির ওখানে একজন একটা আর কি ফ্যামিলি আছে বাড়ি থেকে একটু দূরে। তো সেখানে একজন মারা গেছে। এবার সে ব্যক্তি মারা গেছে কলকাতার একটা হাসপাতালে। এবার ওনার বাড়ি হচ্ছে হুগলিতে। এবার ওনাদের বাড়ির মোটামুটি কাছাকাছি হলেও এই ফ্যামিলিটাকে কিন্তু উনি চিনতেন না, চেনার কথাও উনি চিনতেনও না। এবার যেটা ব্যাপার ঘটলো যে যে বাড়ির আর কি লোক মারা গেছে, সেই বাড়ির লোক ওনার সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে অমুক হাসপাতালে উনি মারা গেছেন এবং সেই ব্যক্তিকে ওই কলকাতার হাসপাতাল থেকে সেই শববাহী গাড়ি করে বর্ধমানে ওনার বাড়ি রয়েছে, ওনার ভিটে বাড়ি আর কি রয়েছে, সেখানে নিয়ে যেতে এবং সেখানেই ওনার শেষকৃত্য হবে। এবার উনি বলেছেন যে ঠিক আছে, উনি হিসেব টিসেব করে বলেন আমার এত টাকা লাগবে। তো বলেছে ঠিক আছে, আপনি চলে আসুন, আমরা এই পরিমাণ টাকাই আপনাকে দিয়ে দেবো। এবার উনি যথারীতি শববাহী গাড়ি নিয়ে গেছে। এবার ওখানে গিয়ে উনি দেখছেন, মানে যেটা শুনতে পারলেন, যে একজন প্রৌঢ় ভদ্রলোক মারা গেছে এবং সেই ভদ্রলোক যে হুগলির যেখানে আর কি সেখানে ওনার বাড়ি আছে, আবার মেন বাড়ি হচ্ছে ওনার বর্ধমানে। তো সেখানেই নিয়ে যেতে হবে। তো ঠিকানা ফিকানা সমস্ত কিছু দিয়ে দিল। আর একটা যেটা বিষয়, সেদিন খুব বৃষ্টি ছিল, সকাল থেকেই বৃষ্টি। উনি কলটা পেয়েছিলেন বিকেল নাগাদ। তো উনি একবার বলেছিলেন যে এই বিকেলবেলা এখন বর্ধমান পৌঁছতে তো দেরি হয়ে যাবে এবং তার জন্য কিন্তু উনি এক্সট্রা টাকা চার্জও করেছিলেন বিপ্লববাবু। তো পার্টি রাজিও হয়ে যায় সেই পরিমাণ টাকা দিতে। এবং সাধারণত উনি যেটা করতেন, ওনার আন্ডারে যেহেতু 3-4টে ছেলে কাজ করতো, তো কখনো দূরে যদি এরকম ওনাকে যেতে হতো একটু, তো উনি কোনো ছেলেকে নিয়ে নিতেন। এমনিতে উনি একা করতেন, গাড়ি চালাতেন, কিন্তু কখনো কখনো উনি দূরে যাওয়ার হলে উনি একটা ছেলেকে ওনার সাথে নিয়ে নিতেন। এবার উনি সেদিন আর কাউকে পায়নি। আর ওনার যে কয়েকটা ছেলে কাজ ছিল, প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো কাজে বিজি আছে। তো উনি একাই গেছেন। তো উনি গিয়ে দেখছে যে যিনি মারা গেছে, তো অন্যান্য সময় উনি যেটা দেখেছেন যে পরিবারের লোকেরা প্রচণ্ড কান্নাকাটি করে, যেটা খুব স্বাভাবিক, খুব ভেঙে পড়ে, তাদের মধ্যে একটা অন্য রকমের
করে কষ্ট দুঃখ একটা থাকে। কিন্তু এক্ষেত্রে দেখছে যে যে বাড়ির লোক মারা গেছে তার একদম নিকট যারা লোকজন রয়েছে তারা না মানে যতটা না আর কি মানুষটা চলে যাওয়ার জন্য তারা যতটা না দুঃখ পেয়েছে তার থেকেও যেন বেশি মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে বাড়ির লোকেরা খুব ভয়ে আছে, মানে খুব ভয় পাচ্ছে আর কি। তারা কি হবে কি না, কেউ কিন্তু অতটা কান্নাকাটি কিছুই করছে না। এবার যাই হোক, উনি তো আর অত কিছু জিজ্ঞেস করতে পারেন না। তো উনি গেছে, গিয়ে যা ফর্মালিটিস থাকে সেগুলো হলো। তারপরে ওই মৃতদেহ ওই গাড়িতে তোলা হলো এবং তার সাথে একজন আর কি একটি লোক সে বলল যে সে ওই গাড়ির মধ্যে যাবে, মানে ড্রাইভারের পাশে সে থাকবে, আর বাকি যারা ৩-৪ জন রয়েছে তারা পিছনে একটা গাড়িতে থাকবে। তো তারপর ঠিক হলো যে যে গাড়িটা আর কি আছে, যে গাড়ি করে আর কি বাকি পরিবারের ৩ জন যাবে, সেই গাড়িটা আগে যাবে আর এই সব ভাই গাড়িটা তার পিছনে পিছন পিছন যাবে, এইটা বলেছে। বললো ঠিক আছে। এবার দেখছে যে যারা এসছে প্রত্যেকেরই চোখে মুখে কিরকম একটা ভীষণ ভয়, ভীতি, একটা ভীষণ দুশ্চিন্তা এরকম, এবং ফোনেও যে কথাবার্তা বলছে সেগুলো শুনে সেরকমই বোঝা যাচ্ছে। এবার উনি না মানে খুব অবাক হয়ে যাচ্ছে যে এটা আবার কি। যাই হোক, এবার উনি ভাবছেন আমি তো টাকা পাচ্ছি, যে যাবো মানে যেখানে পৌঁছে দেওয়া সেটা পৌঁছে দেবো, আমি চলে আসবো। এবার যাই হোক, তো ওখান থেকে এই সব কিছু সাজিয়ে গুজিয়ে ওঠাতে ওঠাতে প্রায় ৮টা মতো বেজে গেছে, ৭:৩০ ৮টা বেজে গেছে। এবার উনি তখনও একবার বললেন যে দেখুন বর্ধমান পৌঁছতে কিন্তু বেশ একটু সময় লাগবে। তো তখন যারা ফ্যামিলির লোক ছিল তারা বলছে না আমরা তো এলাম, আজকে মোটামুটি হাইওয়ে বৃষ্টি বাদলার দিন, তো গাড়ি ঘোড়া একটু কমই আছে, আমরা বেশিক্ষণ লাগবে না, আমরা পৌঁছে যাবো। তো বলছে ঠিক আছে। এবার ওনার তো রাতেও গাড়ি চালানো অভ্যেস আছে, ওনার কোনো ব্যাপার না, কারণ অ্যাম্বুলেন্স যখন উনি চালাতেন অনেক সময় উনি রাত দুপুরে অনেক কল পেতেন, উনি যেতেন। তো ওনার কাছে এই মানে ফিরতে ফিরতে হয়তো 12:30 1টা 2টো হয়তো হয়ে যাবে, বাট সেটা ওনার কাছে খুব একটা বড় ব্যাপার নয়। উনি বললেন ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আপনাদের জন্যই বলছে। বললো না না, আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার গাড়ি চলা শুরু হলো। প্রথমে একটা গাড়ি মানে আগে আগে যাচ্ছে এবং পিছনে উনি আর কি সববাহী গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে এবং ওনার পাশে পরিবারেরই একজন ভদ্রলোক বসে। এবার এই বিপ্লববাবু খেয়াল করলেন যে আর কি উঠেছে গাড়িতে সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। এবার দেখুন, সববাহী গাড়ির পিছনে যে জায়গাটায় মানে সব রাখা হয় সেই জায়গাটা তো আর ওইভাবে ভিতরে যেখানটা আর কি যে কেবিনটায় চালক থাকে বা চালকের পাশে যে থাকে তার পক্ষে তো ওই জায়গাটা দেখা সম্ভব না, কারণ ওখান দিয়ে কিছুই দেখা যায় না, এটা ওরা একটা আলাদা পুরো কাঁচের সেট আপ করা থাকে। এবারে উনি না ভাবছেন, দেখছেন বারবার পিছনে পিছনে তাকাচ্ছে। এবার প্রথম দিকে বিপ্লববাবু বুঝতে পারেনি, ভেবেছে হয়তো লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে পাশে কোনো গাড়ি আছে কিনা, বা অনেক সময় এটা হচ্ছে যে ওই গাড়িটা পিছিয়ে পড়ছে, এবার রাস্তার মাঝখানে আগে পিছু হয়ে যাচ্ছে, কখনো কখনো সববাহী গাড়িটা এগিয়ে যাচ্ছে, ওদের অন্য যে গাড়িটা সেই গাড়িটা পিছিয়ে পড়ছে। তো প্রথমে বিপ্লববাবু ভেবেছে যে উনি হয়তো ওই গাড়িটাকে খেয়াল রাখার চেষ্টা করছেন, ট্র্যাক করার চেষ্টা করছেন। কিন্তু কিছুক্ষণ পরে উনি বুঝলেন, যখন গাড়িটা মানে একদম সামনে ওদের পরিবারের লোকের গাড়িটা যাচ্ছে এবং ঠিক তার পিছনই একদম এই সববাহী গাড়িটাও যাচ্ছে, কিন্তু ওনার পাশে যে ভদ্রলোক বসে রয়েছে সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, যেটা কিন্তু বিপ্লববাবুর চোখে পড়ে। তো উনি না জিজ্ঞেস করেন যে আপনি বারবার পিছনে তাকাচ্ছেন কেন, গাড়ি তো সামনে আছে, আমি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, আর আপনি যে জায়গার কথা বললেন আমি সেই জায়গা চিনি, আপনি শুধু বর্ধমানের ওই জায়গাটা ঢোকার পরে আপনি শুধু বলবেন, একটু বলে দিলেই হবে যে কোন দিকে যেতে হবে। তো ভদ্রলোক বলছে না 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 ঠিক আছে আমি বলে দেবো, কোনো প্রবলেম নেই, আপনি চলুন, আমি কিছু দেখছি না। এবার যাচ্ছে এবং যখন ওনারা বেরিয়েছিল তখন কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কোনো বৃষ্টি হয়নি। এবার ওনারা যখন হাইওয়েতে উঠেছে, মানে কলকাতা থেকে যখন হাইওয়ের দিকে গেছে, হাইওয়েতে যখন উঠেছে তখন দেখছে যে হালকা ফুলকা আবার বৃষ্টি শুরু হয়েছে, এবং কিছুক্ষণ পরে মানে ওনাই খেয়াল করলেন যে বেশ ভালো রকম জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে এবং তার সাথে সাথে বেশ হাওয়া দিচ্ছে, মানে ভালো রকমের হাওয়া দিচ্ছে। এবার দেখুন,
যখন হাওয়া দেয় তার সাথে সাথে বৃষ্টি পড়ে, তো এমনিতেই বৃষ্টির পড়ার একটা শব্দ আছে, তার মধ্যে হাওয়ার সাথে সাথে গাছের ডালপালা নড়া বা কিছু একটা হয়তো এসে উড়ে এসে পড়লো, তার একটা কিছু টুকটাক আওয়াজ তো গাড়ির মধ্যে, বাড়ির বাইরে হয়ই। তো সেরকম আওয়াজ মাঝে মধ্যেই হওয়া শুরু হলো, এবং উনি দেখতে পাচ্ছেন যে মানে পথের দুপাশে গাছ রয়েছে, সেই গাছ থেকে হয়তো কোনো পাতা বা ডাল এসে পড়ছে, এরকম ঘটনাও ঘটছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন একটা জায়গায় গাড়ি ট্রাফিকের জন্য দাঁড়িয়ে গেছে, তো হঠাৎই মনে হলো বিপ্লব বাবুর, মানে উনি কিন্তু এত দিন ধরে, মানে এতগুলো দিন ধরে উনি গাড়ি চালাচ্ছে, অ্যাম্বুলেন্স চালিয়েছে, ওনার কিন্তু কোনো সমস্যা হয়নি, বা কখনো কোনো জায়গায় ওনার কিন্তু খুব স্পুকি ব্যাপারটা মনে হয়নি। হঠাৎই ওনার মনে হলো কেউ যেন মানে খুব বিচ্ছিরি রকমভাবে একটা খোনা গলায় কেঁদে উঠল। এবার গাড়িতে তো মানে ওইটায় পুরো জানলা জানলা যে রয়েছে সেই জানলাটা কাঁচ ওপরে তোলা ছিল। এবার আশেপাশে গাড়ি রয়েছে, উনি প্রথমে ভাবলেন যে আশেপাশে গাড়িতে হয়তো কেউ এরকম কাঁদছে বা কিছু হয়েছে, হয়তো সেই আওয়াজটা এসছে। এবার ওনার পাশে যে ভদ্রলোক বসে রয়েছে, এবার সেও তো শুনতে পাচ্ছে। এবার বিপ্লববাবু প্রথমে খেয়াল করেনি, কিন্তু কিছুক্ষণ পরে, মিনিট 10 পরে উনি খেয়াল করেন যে ওনার পাশে বসে থাকা ভদ্রলোক, সে না মানে একদম টান টান হয়ে মেরুদণ্ড সোজা করে বসেছে, হাত ফাত টান টান করে, এবং তার দু চোখ যেন বারবার এদিক ওদিক করছে। এবং সেই মুহূর্তে ওই ভদ্রলোককে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি কিছু একটা নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছেন। এবং ওই হালকা করে কান্নার, খোনা গলা একটা কান্নার আওয়াজ, সেটা কিন্তু মিনিট 3 থেকে 4 মিনিট পরপরই পাওয়া যাচ্ছে। এবার তখন না বিপ্লববাবু খুব ক্যাজুয়ালি বলেছে যে আচ্ছা আপনার মোবাইল থেকে কি, অনেক সময় হয় যে মোবাইলে ওরকম বিভিন্ন ধরনের আওয়াজ আসে, অনেকে রিংটোন হয়, বা অনেকে হয়তো মোবাইলে কিছু দেখছে সেখান থেকে হয়তো আওয়াজটা আসছে। তো ওটা না খুব বিরক্তি লাগে, মানে গাড়িটা উনি চালাচ্ছেন, ওনার একটা কিরকম একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস হওয়া শুরু হয়, এবং মনে হয় ওই আওয়াজটা যেন ওনার খুব কানে লাগছে। দেখুন, যারা এই ধরনের গাড়ি ঠাড়ি চালায় তারা কিন্তু মানে যারা ধরুন কমার্শিয়াল কোনো ভেহিকেল চালাচ্ছে, বাস হোক বা এরকম ট্রাক হোক বা এরকম গাড়ি হোক, তারা অনেক ধরনের আওয়াজ কিন্তু পায়। রাস্তাঘাটে প্রচুর নয়েজ থাকে, বিভিন্ন রকমের নয়েজ থাকে। তো তাদের কিন্তু ওই নয়েজের মধ্যেই গাড়ি চালানোর একটা অভ্যেস থাকে। কিন্তু এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে উনি ওই আওয়াজটা শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ওই আওয়াজটা যেন ওনাকে খুব ডিস্টার্ব করছে, মানে বারবার উনি কিছু একটা ভুল করছে, না উনি যে লেনে থাকা উনি অন্য লেনে চলে যাচ্ছে, কখনো ডান দিক নিতে হয় উনি বাদিকে ঘুরিয়ে ফেলতে যাচ্ছেন, মানে অদ্ভুত টাইপের মিস্টেকস হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে ওই যে মাঝে মধ্যে কান্নার আওয়াজটা আসছে, ওইটাই ওনার খুব অস্বস্তি হচ্ছে হয়তো। উনি জিজ্ঞেস করছে যে আপনি কি মোবাইলে কোনো আওয়াজ করছেন, আপনি আওয়াজটা বন্ধ করুন। আর একই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মানে মাঝে মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে মানে এত জল বৃষ্টি, আর ওরকম একটা বড় গাড়ি চালাচ্ছে, দেখে শুনে চালাতে হবে। তো ওটি বিরক্ত হয়ে বলেছে। তখন ওই ভদ্রলোক না বলছে না না আমি কিছু করছি না, আমি কিছু করছি না, এরকম করে বলেছে। এবার যখন বিপ্লববাবু গাড়িটা চালাতে চালাতে ওনার পাশের লোকটির দিকে তাকিয়েছে, তো লোকটাকে ওরকম অবস্থায় দেখে যখন টান টান হয়ে ভয়ে পুরো বসে রয়েছে, আর মাঝে মধ্যে পিছনের দিকে তাকাচ্ছে। তখন ওনার একটুখানি ব্যাপারটা খটকা লাগলো যে কী হলো ব্যাপারটা। লোকটা তখন থেকে গাড়িতে ওঠা থেকে, তখন মানে চলছে গাড়ি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি চলছে, এবং ভদ্রলোক পুরো সময়টা মানে ওই যে 1 ঘন্টাটা উঠেছে গাড়িতে, ওঠার পর থেকে উনি উসখুসখুস করছে মাঝে মধ্যে, এবং ওরকম করে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। এইবার উনি না মানে বিপ্লববাবু বুঝতে পারছে যে কিছু একটা তো ব্যাপার আছে। আর উনি এর আগেও সববাহী গাড়ি চালিয়েছেন, তো উনি জানেন যে এরকম যখন বাড়ির লোক কেউ ওঠে বা কিছু, সে দুঃখ করে, কষ্ট পায়, হয়তো কান্নাকাটিও করে, কিন্তু এইরকম উনি অদ্ভুত রিয়াকশান কোনোদিনও দেখেনি। তো তখন না বিপ্লববাবু ভাবছে যে একে তো অস্বস্তি লাগছে, আর ওনার একদম ইচ্ছে করছে না চালাতে, মানে উনি না গাড়ি চালানোটাকে এনজয় করতেন, অনেক ছোটোবেলা থেকে উনি গাড়ি চালান, কিন্তু কেন জানি না সেদিন ওনার একদম ইচ্ছে করছিল না বর্ধমান যেতে। এবার যেহেতু টাকার কথা উনি বলছে, টাকাতে রাজিও হয়ে গেছে, মোদ্দা কথা বলা যেতে পারে যে উনি টাকার জন্যই কাজটা নিয়েছিলেন। এবার ব্যাপার হচ্ছে যে উনিও ভাবলেন যে দূর খুব বোর লাগছে, তো লোকটাকে একবার জিজ্ঞেস করা যাক যে এই ভদ্রলোক যে মারা গেছে তার কে হয়।
তো যখন জিজ্ঞেস করেছে যে এই যে ভদ্রলোক মারা গেছে আপনি কে হন তার, তো লোকটা প্রচণ্ড আর কি, তার বয়স কিন্তু খুব বেশি নয়, বয়স ওই 34-35 এরকম হবে, তার বেশি নয়। তো সে তখন বিপ্লববাবুকে মানে একটু হেজিটেট করে ভয়ে ভয়ে রীতিমতো, মানে ভয়টা যে ওনার চোখে মুখে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। উনি বলে যে ওনার বাবা হয়। এইবারে বিপ্লববাবু না একটুখানি অবাক হয়ে যায় যে ভদ্রলোকের বাবা মারা গেছে, মানে ওনাকে দেখে সেরকম দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, উনি এত ভয় পাচ্ছে কেন, আর পিছনেই বা কি দেখছে। তো তারপরে না বিপ্লববাবুর মনে হয় যে আসলে সব মানুষের তো ইমোশন সমানভাবে আউটবাস্ট হয় না, হয়তো তার এইভাবে ইমোশনটা আউটবাস্ট হচ্ছে। উনি আর কিছু বলেনি। তো মানে লোকটা না তারপরে কি করেছে, মানে হালকা একটা গাড়িটা মনে হলো নড়ে উঠলো। দেখুন ঝড় বৃষ্টি যতই হোক না কেন, আর যারা গাড়ি চালায় বিশেষত যে চালকের জায়গায় থাকে সে কিন্তু যখন ড্রাইভ করে গাড়িটা যদি এক্সট্রাভাবে নড়ে ওঠে সেটা কিন্তু যে চালক তিনি কিন্তু খুব ভালো বুঝতে পারে। তো স্বাভাবিকভাবেই বিপ্লববাবু বুঝতে পারলো গাড়িটা যেন পিছন থেকে নড়ে উঠলো, এবং উনি সঙ্গে সঙ্গে লুকিং গ্লাসের দিকে যখন তাকিয়েছে বা পিছনে কোনো গাড়ি আছে কিনা, বা গাড়ি হয়তো মানে পিছন থেকে ধরুন যদি একটা গাড়িকে হালকা করেও টাচ করে চলন্ত অবস্থায়, একটা কিন্তু ভাইব্রেশন হবে, যে গাড়িতে থাকবে বা যারা গাড়িতে থাকবে তারা কিন্তু বুঝতে পারবে, সেটা যত সামান্যই ধাক্কা হোক না কেন। তো উনি সঙ্গে সঙ্গে লুকিং গ্লাস, উনি ভেবেছেন যে পিছন থেকে হয়তো কোনো গাড়ি মেরেছে, ব্রেক ঠেক কষতে গিয়ে মেরে দিয়েছে হালকা করে। উনি দেখছে যে গাড়ির মানে ওনার গাড়ির পিছনে প্রায় 10 ফুটের কাছাকাছি কোনো গাড়ি নেই পিছনে, আর ওনার পাশের লেনেও কোনো গাড়ি নেই। তো উনি না মানে অবাক হয়ে গেছে যে কিসে তাহলে গাড়িটা লাগলো। এবার এতদিন ধরে উনি গাড়ি চালাচ্ছেন, ওনার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স যথেষ্ট বেশি, কিছুতে তো একটা লেগেইছে গাড়িটা। উনি তো ভাবলেন যে তাহলে কি রাস্তায় ওখানে কি কিছু ছিল। উনি ফট করে গাড়িটাকে সাইড করে দিয়েছে, সাইড করে উনি নেমেছে, কারণ বুঝতেই পারছেন গাড়িটা যদি ধাক্কা ধুক্কা লাগে, কোথাও যদি কোনো কিছু হয়ে গিয়ে থাকে গাড়িটা, তো উনি সঙ্গে সঙ্গে নেমে যখন দেখছে গাড়িটা যখন দেখতে নেমেছে, তো তখন না মানে ওই লোকটা না খুব ভয় পেয়ে গেছে, মানে যখন উনি গাড়িটা থামাচ্ছে বিপ্লববাবু বলছে আপনি নামবেন না গাড়ি থেকে, আপনি একবারে বর্ধমান চলুন। তখন বলছে না গাড়িটা একটা কিছু ধাক্কা লাগলো, আপনিও তো বুঝতে পারলেন একটা কিছু ধাক্কা এলো মনে হলো, দেখি কিছু ধাক্কা ঠাক্কা লেগেছে কিনা। এবার ওইখানে যে মৃতদেহটি ছিল সেই মৃতদেহর উপরে ফুল ঠুল দেয়া ছিল, সব কিছুই মালা ঠালা ফুল সব দেয়া ছিল। হঠাৎ করেই মানে উনি যখন দেখছে যে গাড়িতে কোথাও কিছু লেগেছে কিনা, কোথাও গাড়িতে কিছু চিহ্ন আছে কিনা, উনি দেখছেন কোথাও কিছু নেই, গাড়িতে কোথাও কোনো ধাক্কা লাগেনি, তার অ্যাটলিস্ট চিহ্ন নেই। তো উনি ভাবছেন যে লাগলোটা তাহলে কোথায়, ওখানে কি কিছু ছিল, মানে হয়তো সাইড দিয়ে একটুখানি লেগে গেছে, উনি সেটাই ভাবছেন, সেটাই হয়তো হবে। তারপরে ভাবছি যে না সেটাও তো না, আমি তো সঙ্গে সঙ্গে দুটো গ্লাসের দিকে তাকালাম, সেখানে তো আমি কিছুই দেখলাম না। এবার উনি যখন উঠতে যাবে গাড়িতে, উনি খেয়াল করলেন যে মালাগুলো মৃতদেহের উপরে দেয়া ছিল, সেই মালাগুলো কিরকম একটা এক সাইড হয়ে গেছে, এবং যেটা হওয়া কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তার কারণ হচ্ছে মালাগুলো মৃতদেহের উপরে দেয়া ছিল, ফুলগুলো দেয়া ছিল, এবং গাড়িটা সমান্তরালে চলছে, গাড়িটা এমন নয় যে পাহাড়ি পথ প্রচণ্ড এঁকে বেঁকে যাচ্ছে, সেটাও নয়, এবং পুরো কাঁচ দিয়ে বন্ধ। তো ভাবছি যেটা হলো কি করে। এবার ওনার না এক ঝলক উনি দেখেন, তো উনি ভাবলেন যে এটা কি হলো। এবার দেখুন যারা এই ধরনের কাজ করে তারা না নিজেদের মানে উনি যেটা আর কি মানতে, যেটা সুমন লিখে পাঠিয়েছে, যে ওর জ্যাঠা যখন কোনো সববাহী গাড়ি চালাতো উনি না এই বিষয়টাকে উনি ভাবতেন না, মানে উনি এটা মনেই করতেন না, নিজেকে আর কি বোঝাতেন, উনি মনেই করতেন না যে উনি কোনো সববাহী গাড়ি চালান, উনি ভাবতেন যে উনি মানে নর্মাল আর 5টা যেরকম গাড়ি হয় উনি সেরকমই ঠিক কোনো গাড়ি চালাচ্ছেন, এটা উনি নিজেকে নিজে বোঝাতেন। তো এক ঝলক দেখার পরে ওনার একটু খটকা লাগে ঠিকই, কিন্তু উনি বিষয়টাকে ইগনোর করে উনি আবার গাড়িতে উঠে যান, এবং গাড়িতে উঠে যখন বসেছেন তো দেখছে যে ওনার পাশে যে ভদ্রলোক বসে, যার বাবা মারা গেছে, সেই ছেলেটা মানে ওই ভদ্রলোক আর কি মুখে রুমাল চাপা দিয়ে যেন প্রচণ্ড ভয়ে মানে ওই সময়টুকু তো গাড়িতে একা ছিল, বিপ্লববাবু গাড়ি থেকে নেমে দেখছে, তো সেটা হয়তো হার্ডলি কয়েক সেকেন্ড হবে, উনি হয়তো কয়েক সেকেন্ডের জন্য নেমেছিলেন। এবারে দেখুন
34-35 বছরের একটি লোকের ওরকম মুখে রুমাল চাপা দিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপার মতো বিষয়, সেটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। এবার এটা যখন বিপ্লববাবু প্রথম দেখেন, উনি প্রথমে না একবার ভাবেন যে হয়তো ভদ্রলোক কাঁদছিলেন, যেহেতু তার বাবা মারা গেছে। কিন্তু উনি গাড়িটা স্টার্ট দিতে দিতে ভদ্রলোকের দিকে যখন একটু ভালো করে দেখেন, তখন দেখছেন না, উনি কাঁদছে না, কিন্তু উনি প্রচণ্ড ভয়ে আর কি একদম সিটিয়ে রয়েছে, এবং যেন উনি কিছু বলতে চাইছে কিন্তু উনি বলতে পারছেন, এরকম একটা সিচুয়েশন। তো তখন না বিপ্লববাবু ভাবলো যে আচ্ছা, লোকটার সাথে একটু কথা বলা যাক, তাহলে হয়তো উনি একটু বেটার ফিল করতে পারে। আর পুরো বিষয়টাতে যখন থেকে আর কি উনি সবভাই গাড়িটা চালানো শুরু করেছেন, কেমন একটা যেন ওনার ফিলিংস আসছিল, যে ফিলিংসটা ওনার আগে কখনোই আসেনি, এবং ওনার মন বারবার বলছিল যে তুই যাস না। এবার দেখুন, এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু খুব দায়িত্বপূর্ণ হয়, হতেই হয় আর কি। এবার উনি মাঝপথে তো আর মৃতদেহকে নামিয়ে দিতে পারেন না যে না আমি যাবো না, আমার ইচ্ছে করছে, এটা তো সম্ভব নয়। আর ওনার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে ঝড় বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি এত দূর, আবার এত দূর ফিরতে হবে, এবং এটার জন্য কিন্তু এই রাতের বেলা যে উনি যাচ্ছেন এবং ওনাকে আবার ওইভাবে ফিরতে হবে, এত দূর যাচ্ছে, তো তার জন্য যে টাকা হয় সেই টাকার অঙ্ক কিন্তু ওরা দিয়েও দিয়েছে। তো সেই জন্য উনি ভাবছে যে আমি তো টাকার জন্যই গাড়ি চালাই, তো আমি টাকা পাচ্ছি, আমি কেন যেতে চাইছি না। আর এরকম নয় যে উনি এর আগে রাতের বেলা কোথাও সবভাই গাড়ি চালাননি, সেটাও কিন্তু নয়। কিন্তু উনি নিজে বুঝতে পারছিলেন না, কেন জানি না সেই দিন ওনার একদম ইচ্ছে করছিল না। এবার উনি তখন ওই ভদ্রলোককে বলছে যে আচ্ছা, যদি মনে না করেন, আপনার যিনি বাবা মারা গেছেন উনি কিভাবে মারা গেলেন, উনি কি অসুস্থ ছিলেন, ওনার কীরকম বয়স হয়েছিল, এরকম করে টুকটাক কথা জিজ্ঞেস করছে। তো তখন এই দুটো একটা প্রশ্ন করেছে, এবং প্রশ্ন করার পরে খুব আস্তে আস্তে ভদ্রলোক উত্তর দিয়েছে যে উনি অসুস্থ ছিলেন, কিন্তু মারা যাওয়ার মতো এতটাও সিরিয়াস অবস্থা ওনার ছিল না, উনি বাড়িতেই ছিলেন, টুকটাক আর কি ওনার অসুস্থতা ছিল, কিন্তু মারা যাবেন বা মারা যাওয়ার মতো এতটাও সিরিয়াস কন্ডিশন ছিল না। তো বিপ্লববাবু বলছে আচ্ছা, ও এরকম এরকম বলছে, হ্যাঁ করছে। তো এর মধ্যে যেটা হলো, বৃষ্টি প্রচণ্ড বেড়ে গেল, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এবং গাড়ি যে স্পিডে নর্মাল, জোরে চালানো তো দূরের কথা, নর্মাল যে স্পিডে গাড়ি চলা উচিত সেই থেকেও কিন্তু কম স্পিডে গাড়ি চালাতে হচ্ছে, কারণ সামনেটা পুরো সাদা হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে এবং উনি টুকটাক কথাবার্তা বলছে যে আপনারা কোথায় থাকতেন, এরকম টুকটাক কথা বলছে। এর মধ্যেই গাড়িটা যেটা সুমন লিখেছে ইমেলে, খুব মারাত্মক রকমভাবে কেঁপে ওঠে। যেরকম একটা পিছন থেকে যদি গাড়ি এসে যদি একটা চলন্ত গাড়িকে ধাক্কা মারে, যেরকম একটা শেকিং ব্যাপার হয়ে যাবে, একটা শকে চলে যাবে, ঠিক সেরকম একটা জোর ভালো জোরে একটা ধাক্কা লাগে। এবং ধাক্কাটা এমনভাবেই লাগে যে গাড়িটা যে লেন দিয়ে যাচ্ছিল তার থেকে অন্য বাঁদিকের একটা লেনে ওই ধাক্কা চোটে সরে যায়, কিন্তু ভাগ্যক্রমে ওই লেনে সেই সময় কোনো গাড়ি ছিল না, তো সেই জন্য কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এবার এইটা যখন হয়েছে, উনি না বিপ্লববাবু প্রচণ্ড কনসাস হয়ে গেছে, এবং উনি ভেবেছেন যে পিছন থেকে কেউ তো ধাক্কা মেরেইছে। উনি সঙ্গে সঙ্গে গাড়িটাকে সাইড করে উনি কিছু বলতে বলতে আর কি, যেরকম ড্রাইভাররা হয় আর কি, সেরকম বলতে বলতে উনি গাড়ি থেকে নেমেছে। কে ধাক্কা মারলি এরকম করে বলেছে, বলে যখন নেমে দেখছে যে পিছনে কোনো গাড়ি নেই, এবং যে জায়গাটায় ধাক্কাটা লেগেছে ওরকম করে জোরে নড়ে উঠেছে গাড়িটা, সেখান থেকে তো বাদিক ঘেঁষে চলে গেছিল, ফলে তারপরে উনি গাড়িটা থামিয়ে দিয়েছে। এবার কোনো কিছু যদি ওখানে থাকতো, যে রাস্তার উপরেই হয়তো কোনো কিছু আছে, তাহলে তো ওখানে দেখা যেত। এবার ওনার পাশ দিয়ে কোনো গাড়িও পাস করেনি, ফলে কোনো গাড়ি যে ধাক্কা মেরে ওনাকে বেরিয়ে চলে গেছে সেটাও সত্যি নয়। এবার উনি না খুব হতভম্ব হয়ে গেছে যে এই যে ধাক্কাটা লাগলো বলে মনে হলো, খুব জোরে গাড়িটা নড়ে উঠলো, এটার মধ্যে কোনো ভুল নেই। আগেরটা ওনার মনে হয়েছিল যে আরে হয়তো ঝড় বৃষ্টির জন্য বা কিছু হয়তো গাছের ডাল ফাল পড়েছে বা সামান্য কিছু একটা হয়তো হয়েছে, সেটা হয়তো উনি বুঝতে পারেনি। কিন্তু এইবারে যে ধাক্কাটা লাগলো সেটা কিন্তু একদম স্পষ্ট এবং জোরে ধাক্কা লেগেছে বুঝতে পেরেছে। উনি গাড়িটাকে ভালো করে দেখছে, পিছনের দিকটা ভালো করে দেখছে। তো দেখতে দেখতে যে জিনিসটায় ওনার রীতিমতো চোখ আটকে যায়, যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে
যে মৃতদেহ যে পিছনে রাখা ছিল শববাহী গাড়ির, সেই মৃতদেহের কাপড়, মানে উপরে যে কাপড়টা দেয়া, সেই কাপড়টা অনেকটা সরে গেছে এবং মালা ফুলগুলো সমস্ত মৃতদেহ সাইডে পড়ে আছে, এবং ওই ঘরটা কিন্তু লক করা। এই জিনিসটা যখন উনি দেখেন, তখন না উনি 1 মিনিটের জন্য, মানে একটা মুহূর্তের জন্য বলা যেতে পারে, উনি পুরো স্টপ হয়ে যান। উনি একদম কি দেখছি। এবং এইটা নিয়ে যখন উনি ভাবলেন যে ওনার যে ছেলে যে বসে রয়েছে তাকে ডাকতে যাবে, সেটা ভাবতেই উনি দেখেন যে ওই ছেলেটি আর কি, যে পাশে যে ভদ্রলোক ছিল, সে গাড়ি থেকে নেমে পড়েছে। নেমে পড়ে সে মানে ভয় পুরো কাঁপছে, বলছে কি হয়েছে, কোথাও ধাক্কা লেগেছে, গাড়ি কোনো ক্ষতি হয়েছে করে বলছে। বলতে বলতে সে যখন নেমে, তারও চোখটা আগে গেছে সেই ওনার যে নিজের লোক, তার বাবা যে ওখানে শুয়ে আছে, তো সেটা দেখে না, মানে একটা ভাবুন 34-35 বছরের একটা লোক, সে মানে ওটা দেখে এমন ভয় পেয়ে যায় যে পারলে সে ওখান থেকে মানে পালিয়ে চলে যায়। বলছে এটা কি হয়েছে, এটা কি করে সম্ভব, এরকম করে সে নিজেই বলছে। বলছে তাহলে কি যা শুনেছিলাম সব সত্যি, এ তো তাহলে মারাত্মক বিষয়, এ তো তাহলে সর্বনাশ হয়ে যাবে এরকম করে না, মানে কি বলছে না, মানে কিরকম একটা পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে, এবং একটা কথা বলছে থেমে যাচ্ছে, সেই কথা ইনকমপ্লিট থাকছে, আবার অন্য কথা বলছে। সর্বনাশ, তার মানে কি সর্বনাশটা হয়েই গেল, এ বাবা এটা তো জানাতে হবে, এ তো মারাত্মক জিনিস, এভাবে তো আমরা যেতে পারবো না, এরকম করে মানে নিজেরই কথায় বারবার সে হোঁচট খাচ্ছে, পুরো কোনো কথা সেন্টেন্স বলতে পারছে না। এদিকে বিপ্লব বাবু কিন্তু মানে অদ্ভুত রকম ওনার মানে আর কি সিচুয়েশন হয়ে গেছে, যে উনি ছেলেটাকে সামলাবে নাকি গাড়িটাকে আবার সাইড করে নিয়ে উনি আবার গাড়ি চালানো শুরু করবে, উনি কিছুই বুঝতে পারছে না। তো উনি তারপরে লোকটাকে বলছে, মানে ওই ছেলেটাকে আর কি বলছে যে আচ্ছা কি হয়েছে বলুন তো ব্যাপারটা, আর এইভাবে আপনারা তো মালা ফুল সব ভালোভাবেই তো দিয়েছিলেন, উপরে একটা চাদর দেয়া ছিল, সেগুলো তো সরে গেল কি করে। এবার উনি না মানে কিছু বুঝতে পারছে না। আর বিপ্লববাবুরও তখন একটা এমন অবস্থা যে তখনও ওনারা যেখানে আছে সেখান থেকে আরও 1 ঘন্টাটা ওনাকে যেতে হবে, তবে গিয়ে উনি ওনার জায়গায় পৌঁছবে বর্ধমানে। এবার এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ওরকম করে ফট করে নেমেছে, ভিজে গেছে, আর এদিকেই লোকটা যার বাবা মারা গেছে, সে ভদ্রলোকও মানে ভয়ে ঠক করে যাকে বলে কাঁপছে। এবার কি করবে ইনি বুঝতে পারছে না, বিপ্লববাবু বুঝতে পারছে না। তো উনি বলে আপনি গাড়িতে উঠুন, তো ভিজে যাচ্ছে, পৌঁছতে হবে। তো গাড়িতে উঠেছে, কিন্তু মানে উনি না মানে যে আর কি গাড়িতে উঠেছে যে লোকটা, সে কি করবে না সে বুঝতে পারছে না। মানে প্রচণ্ড সে ভয় পেয়ে আছে, এত ভয় পেয়েছে যে সে মানে পারলে ওখান থেকে গাড়ি থেকে নেমে পারলে দৌড়ে চলে যায়, এরকম অবস্থা। এবং সে ফোন করেছে এবং ফোনে কাউকে বলছে যে সর্বনাশটা কিন্তু হয়েই গেছে, সর্বনাশ কিন্তু আমরা আটকাতে পারিনি। এবার ওখান থেকে ওদিক থেকে ফোনের ওপার থেকে কে কি বলছে সেটা আর বিপ্লববাবু শুনতে পায়নি। এইবারে না বিপ্লববাবু ভাবলেন যে এইগুলো তো ঠিক হচ্ছে না, কি ব্যাপার হচ্ছে উনি কিছু বুঝতে পারছে না। তো বিপ্লববাবু বলছে ওই ভদ্রলোককে যে আচ্ছা কি ব্যাপার হয়েছে বলুন তো, আপনি কি সর্বনাশের কথা বলছেন, মানে কি হয়েছে। তখন মানে ওই ছেলেটা সে মুখে রুমাল চাপা দিয়ে রয়েছে এবং সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, এবং পিছন থেকে কিন্তু সেই সময় ওই যে বললাম একটা ব্যঙ্গাত্মক হাসি টাইপের আসছিল, সেটা কিন্তু এবার চাপা হয়ে মানে ওই মিনিট 2-3 পর কিন্তু আসতে শুরু করেছে। এবং ওই সময় বিপ্লববাবুরও মনে হয় যে আমি এত বছর ধরে এই সববাহী গাড়ি চালাচ্ছি, লাশবাহী গাড়ি বা যেটাই আপনারা বলুন না কেন, কোনো দিন উনি কিন্তু এইরকম কোনো কিছু মানে বুঝতে পারেনি, কোনোদিন এরকম কোনো কিছু ওনার সাথে ঘটেইনি। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার মানে এত সাহস থাকা সত্ত্বেও উনি নিজেকে বোঝাচ্ছেন যে আমি একটা কাজ করছি, আমি একটা নর্মাল গাড়ি চালাই, সেখানে একটা মৃতদেহ আছে, তো কি হয়েছে, এই কাজটা তো আমি নতুন করছি না। কিন্তু ওনার পাশে বসা লোকটি এমন ভয় পাচ্ছে এবং এমন কিছু করছে যেটা দেখে এবং উনি নিজের চোখে যেগুলো দেখেছেন সেগুলো দেখে উনি বুঝতে বাধ্য হচ্ছেন যে কিছু তো একটা আনইউজুয়াল ঘটনা ঘটছে। এবার সেটা কি আনইউজুয়াল সেটা উনি বুঝতে পারছে না। তো এর মাঝখানে যেটা হচ্ছে যে গাড়ির মধ্যে উনি যখন গাড়িটা চালাচ্ছেন বিপ্লববাবু, উনি বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছেন। এবারে এই যে বারবার আওয়াজ হচ্ছে,
উনি বুঝতে পারছেন এবং এনাকে যখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আপনার তো বলছেন আপনার বাবা মারা গেছে, তো কেন এরকম হচ্ছে, কি ব্যাপার, এরকম আওয়াজ আসছে কেন, লোকটা তো মানে ভীষণ ভয় পাচ্ছে। একটা জোয়ান লোকের এরকম ভয় পেতে দেখে একটা সময় পরে বিপ্লববাবু ভাবলো যে না, এভাবে তো গাড়ি চালানো যায় না। মানে ওনার প্রতি মুহূর্তে মানে ভয় লাগে রীতিমতো গাড়ি চালাতে। মানে ভাবুন যে এত বছরের যার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, সে নাকি এবার ভয় পাচ্ছে। আর দুবার গাড়ি তো এরকম ধাক্কা লাগার মতো করে গাড়িটা কেঁপে উঠেছে, গাড়ি রীতিমতো বাদিকে ভুল দিকে চলে গেছে, এবার ওনার তো রীতিমতো ভয় লাগছে। তো তখন উনি গাড়িটা এক জায়গায় থামিয়ে বিপ্লববাবুকে বলতে, আচ্ছা কী ব্যাপার বলুন তো, আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন আমি কিন্তু আর সামনে এগোবো না, আমি এখানে গাড়ি রেখে চলে যাবো। মানে তখন না ওনারও রীতিমতো শরীর খারাপ লাগছে। উনি বলছে যে সেদিন এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার মানে পুরো ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে, কিন্তু বিপ্লববাবুর প্রচণ্ড গরম লাগছে এবং উনি রীতিমতো ঘামছে, এত ওনার আর কি প্যালপিটেশন হচ্ছে। এবার তখন ওই লোকটি আর কি বলছে যে এই সব কথা মানে আমি আপনাকে কি বলবো, আমরা এত বছর মানে কি আমাদের সংসারে ছিল সেটা আমরাই জানি। তখন বলছে কেন, কি হয়েছে, আর এই যে ভিতর থেকে যে আওয়াজ আসে, বলছে এই আওয়াজগুলো আপনি পাচ্ছেন? তো বিপ্লববাবু বলছে হ্যাঁ আমি আওয়াজ পাচ্ছি, এবং দুবার এই যে ধাক্কা লাগলো গাড়িতে, দ্বিতীয়বারের যে ধাক্কাটা সেটা কিন্তু যথেষ্ট জোরে লেগেছিল, এবং এবং গাড়িটা যেভাবে বাদিকে সরে গেছিল, যদি ওই লেনে কোনো গাড়ি থাকতো তাহলে কিন্তু রীতিমতো ধাক্কা লেগে যেত সেই গাড়ির সাথে। তো বলছে যে আপনি আপনার কি মনে হচ্ছে যে কি ব্যাপার হতে পারে, এবং এবং আপনি ভাবুন যে আপনি একটা মৃতদেহ নিয়ে যাচ্ছেন, আপনার সাথে এরকম ঘটনাগুলো ঘটছে, আমরা কিন্তু এই বাড়িতে সবাই একসাথে থাকতাম। তো তখন না বিপ্লববাবু বুঝতে পারছে যে লোকটা কি বলছে, কিন্তু তারপরেও উনি লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কি বলতে চাইছেন। তখন বলছে যে এই যে ব্যক্তি পিছনে ওভাবে শুয়ে আছে, সে মানে হয়তো তার শরীরটা আমার বাবার, কিন্তু এই মানুষটা কিন্তু আমার বাবা নয়। তখন না মানে বিপ্লববাবু বলছে কি এসব উল্টোপাল্টা বলছেন, মানে হয় না এক একজন খুব শোক পেলে, দুঃখ পেলে, কষ্ট পেলে একটু অন্য রকমের কথাবার্তা বলে ফেলে। এবার বিপ্লববাবু ভাবছে যে লোকটাকে দেখে সেরকম মনে হচ্ছে না, লোকটা যে খুব শোকাহত তাও মনে হচ্ছে না, কিন্তু লোকটাকে আগাগোড়া প্রথম থেকে, শুধু ওই লোকটা বলে নয়, ওনাদের যে গাড়িটা ওনাদের কখনো আগে কখনো পিছনে হচ্ছে, তো সেই গাড়িতে যে লোকগুলো ছিল তাদের দেখেও কিন্তু বিপ্লববাবুর কোথাও মনে হয়েছিল যে কারোর চোখে মুখে শোকের লেশমাত্র নেই, কিন্তু ভয় আছে, একরাশ ভয়, একটা আতঙ্ক রয়েছে। এবার ওনারা না ভাবছে, মানে বিপ্লববাবু ভাবছে এটা কী বলছে, এবং তখনও ওই যে বললাম যে তখনও প্রায় 1 ঘন্টার রাস্তা বাকি। এবার বিপ্লববাবু বলছে দেখুন এভাবে তো আমি গাড়ি চালাতে পারছি না, পিছনে এরকম আওয়াজ কিসের জন্য আসছে, আপনি নিশ্চয়ই কিছু জানেন, আপনি আমাকে বলুন, আমি তো এভাবে গাড়ি চালাতে পারবো না। তো তখন ওই লোকটি বলছে যে আমি আপনাকে মানে রিকোয়েস্ট করছি, আপনার পায়ে ধরছি, আপনি যে করে হোক আপনি আমাদের বর্ধমানে পৌঁছে দিন, বর্ধমানের যে ঠিকানাটা দিয়েছে বলতে আপনি ওই ঠিকানায় পৌঁছে দিন, আমি আপনাকে সব বলবো। তখন বলছে যে না আমি তো এইভাবে যেতে পারবো না। এবং যখন বিপ্লববাবু মানে সুমন্দিটা লিখেছে ইমেলে যে ওর জ্যাঠা যখন গাড়ি চালিয়ে কথা বলছে, রীতিমতো পিছন থেকে হাতুড়ি ঠোকার যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম হাতুড়ি ঠোকার মতো আওয়াজ আসছে, এবং আশেপাশে কিন্তু কেউ নেই। আর বুঝতেই পারছে সব্বাই গাড়ির পিছনে পুরো কাঁচের ব্লক করা থাকে, সেখানে কে ঢুকে কী করবে। এবার এই জিনিসটা যখন হয় তখন না মানে রীতিমতো ওই ভদ্রলোক মানে চোয়াল শক্ত করে, হাতের মুঠো শক্ত করে বসে আছে গাড়ির মধ্যে, বলছে যে আপনি গাড়ি চালান, আপনি তো অনেক এক্সপিরিয়েন্স, বা আপনি তাদের নতুন গাড়ি চালাচ্ছেন না, আপনি এগুলো একদম কানে নেবেন না, আপনি গাড়িটা চালান। তো সেই সময় তখন বিপ্লববাবুর মাথায় একটা বুদ্ধি আসে, উনি তখন ফোনে শ্রী হনুমান চালিসা আর কি ইউটিউবে চালিয়ে দেয়। এবার ইউটিউবে ওরকম চালিয়ে উনি গাড়িটা চালানো শুরু করেছে। এবার অদ্ভুত রকমভাবে এই ইউটিউবে যে মুহূর্তে উনি শ্রী হনুমান চালিসা চালানোটা শুরু করেন, সেই মুহূর্তে মানে ওই আওয়াজগুলো যতটা ওরকম আওয়াজ হচ্ছিল, আর রীতিমতো বিপ্লববাবুর শরীর খারাপ লাগছে, মানে ওনার এত মাথা যন্ত্রণা করছিল যে ওনার পক্ষে মানে ওই 1 ঘন্টার পথটা, মানে যে মানুষ গাড়ি চালিয়ে চালিয়ে কোথায় কোথায় চলে যায়, উনি ইউপি চলে গেছিলেন, উনি এখান থেকে গাড়ি নিয়ে ট্যুরিস্ট নিয়ে উনি সিমলা কুলু মানালি ঘুরিয়ে এনেছিলেন, সেই মানুষের ওই কলকাতা থেকে বর্ধমান যেতে ওনার মানে শরীর আর দিচ্ছে না, শরীর ভারী হয়ে এসেছে, বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে এইরকম।
এবার ওই যে লোকটি, যে বিপ্লববাবু ঠিক পাশে বসেছিল, সে না মানে তার হাতে দেখছে বিভিন্ন রকমের ছোট 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 শিকড় টাইপের বাঁধা, মানে এই রিস্টের এখানে, তারপরে বিভিন্ন ধরনের স্টোন অন্য হাতে বাঁধা, যেগুলো দেখে না মানে বিপ্লববাবু বুঝতে পারছে যে কিছু তো একটা এই পরিবারে গন্ডগোল আছে। যাই হোক, তো অদ্ভুত বিষয় হচ্ছে যে শ্রী হনুমান চালিসা হচ্ছে যতক্ষণ হচ্ছে ততক্ষণ মোটামুটি তাও গাড়িটা ঠিক থাকছে। এবার যে মুহূর্তে হয়তো শেষ হয়ে যাচ্ছে, আবার রিপ্লে করবে, ঠিক তার মাঝখানে গাড়িটা কীরকম যেন নড়ে উঠছে, আওয়াজ আসছে, এবং ওই ভদ্রলোক যে ওনার পাশে বসে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে। এবার সেই সময় মোটামুটি যখন অনেকটা চলে এসেছে, এবার লোকটার কাছে কিছুক্ষণ পরে একটা ফোন আসে, এবং সেই যে ফোনটা আসে সেই ফোনে কেউ একজন, মানে বাড়ির লোকই হবে, তারা বলে যে যে ঠিকানায় বা যে বাড়িতে ওই শবদেহ নিয়ে আসার কথা, বলছে ওইখানে আসার দরকার নেই, একটা ওর আগে একটা মাঠ আছে, ছোট্ট একটা মাঠ আছে, বলছে ওই মাঠের ওখানে গাড়িটা দাঁড় করাতে, এবং ওই মাঠেই নাকি বাকি লোকজন আসবে এবং তারপরে ওখান থেকেই কোথাও একটা সৎকার করার ব্যবস্থা করা হবে। এবার যখন ফোনটা আসে ও শুনে নেয় এবং শুনে বলে যে ঠিক আছে। এইবারে ওই বিপ্লববাবুকে, ওই ভদ্রলোকের ছেলে আর কি, সে বলছে যে আপনাকে আমি বলছি, আপনাকে তুমি তো একটা ঠিকানা দিয়েছিলাম, তো সেখানে যেতে হবে না, তার আগেই একটা মাঠ পড়বে, সেই মাঠে আপনি গাড়িটা দাঁড় করিয়ে দেবেন। এবার এটা শুনে বিপ্লববাবুর আরও অদ্ভুত লাগে, কারণ উনি বলছেন যে কিছু একটা গন্ডগোল আছে, আর গন্ডগোল যে সত্যি আছে সেটা কিন্তু বিপ্লববাবু এতক্ষণে বুঝে গেছে, কারণ উনার যা অভিজ্ঞতা হয়েছে, যেভাবে গাড়ি কেঁপে উঠছে, কখনো কখনো একটা মানে ব্যাকা হাসির আওয়াজ আসছে, মানে উনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন বলে সুমন যেটা মানে লিখেছে, যে ওর জ্যাঠা যখন পরে ঘটনাটা বলে যে উনি খুব সত্যিকারের উনি সাহসী মানুষ ছিলেন বলে ওই সময়টা কিন্তু উনি গাড়িটা চালিয়েছিলেন, নাহলে অন্য কেউ ওনার জায়গায় থাকলে হয়তো গাড়ি রেখে পালিয়ে চলে যেত। তো উনি না ভাবছেন যে ঠিক আছে, যত তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হয় তত তাড়াতাড়ি ভালো। কিন্তু উনি মনে মনে বিপ্লববাবু ভাবছে যে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটা মাঠে নিশ্চয়ই শামিয়ানা টানানো থাকবে না, তো ভাবছে যে এই মাঠের মধ্যে মৃতদেহ নামাতে হবে, তাহলে ঠিক আছে, যা করছে করুক, আমি তো ওখান থেকে পালিয়ে যাব। এবং উনি তখন মনে মনে ভাবছে যে আজকের দিনে এরকম একটা দুরবস্থা হলো, আর আজকেই আমি আমার সাথে কোনো ছেলেকে আনতে পারিনি, তো সেটাও ওনার মনে মনে একটা উনি ভাবছেন যে কি হলো রে বাবা। যাই হোক, তো ওই শ্রী বজরংবলীর সেই হনুমান চালিসা চালিয়ে চালিয়ে কোনো রকমে উনি, মানে ওনার তখন শরীর ভারী হয়ে এসেছে, আর উনি পারছে না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যাই হোক, ওই মাঠের কাছে এসেছে। তো মাঠের কাছে যখন এসেছে তো দেখছে দুটো বউ দাঁড়িয়ে রয়েছে, এবং তখন কিন্তু ভালো রাত হয়ে গেছে। দুটো বউ দাঁড়িয়ে রয়েছে, এবং বউ যে দুজন দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু ওই বাড়িরই কেউ হবে, হয়তো হয়তো ভদ্রলোকের স্ত্রী একজন বা আর একজন অন্য কেউ হবে, তো দুজন ছাড়া আর কেউ নেই। আর অন্য যে গাড়িটা ছিল সেই গাড়ির লোকেরা বাড়িতে আগে পৌঁছে গেছে, তো তারা বাড়িতে গিয়ে কথা বলে তারা হয়তো কোনো জিনিসপত্র আনতে গেছে। এবার ওইখানে দেখছে যে কিচ্ছু নেই, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো ওই ভদ্রমহিলা দুজন দাঁড়িয়ে রয়েছে। এবার বিপ্লববাবু বলছে যে আমি নামাবো কি করে, আমার তো লোক দরকার হবে, এখানে আমি পট করে আমার একার পক্ষে তো নামানো সম্ভব নয়, তো লোক লাগবে। এবার তখন বলছে তাহলে আপনি একটু দাঁড়ান, আমাদের যারা ওই দোকানে গেছে তাদেরকে আমি ফোন করেছি, তারা আসছে 5 মিনিটের মধ্যে, আপনি 5 মিনিট দাঁড়িয়ে যান। এবার বিপ্লববাবুর মনে হচ্ছে 5 মিনিট মানে কেন দাঁড়াতে হবে, মানে ওই সময়টা এতটাই ওনার শরীর খারাপ লাগছে। তো যাই হোক, উনি দাঁতে দাঁত চেপে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এইবারে দাঁড়িয়ে রয়েছে মহিলা দুটো, প্রচণ্ড ভয় রয়েছে, বৃষ্টিতে দুজনে দুটো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে তো ভালোই তারাও বৃষ্টিতে ভিজছে। এর মধ্যে মানে পুরো চারিদিকটা নিস্তব্ধ, এর মধ্যে একটা বীভৎস জোরে, মানে কেউ যদি একটা বীভৎস জোরে ঢেকুর তোলে, এটা খুব অস্বাভাবিক আওয়াজ, মানে অত জোরে কারোর পক্ষে ঢেকুর তোলা সম্ভব নয়, তো এরকম বার্পিং সাউন্ড একটা আসে প্রচণ্ড জোরে, এবং ভিতর থেকে আসে। তো এইটা যখন উনি শোনে তখন না মানে ওখানে ওই ভদ্রমহিলা দুজন, বিপ্লববাবু আর ওনার ওই ভদ্রলোকের যে ছেলে সে দাঁড়িয়েছিল, এবং তারা সঙ্গে সঙ্গে মানে মানে যে মুহূর্তে আওয়াজটা হয় সঙ্গে সঙ্গে ওরা না একটা কিছু বিড়বিড় করে একটা মন্ত্র বলতে থাকে,
এবার বিপ্লববাবু ভাবছে যে এরা তো মন্ত্র বলছে, আমি কি করব। এবং তীব্র তীব্র একটা দুর্গন্ধ মানে সবাই পাচ্ছে ওইখানে। এবং ওখানে যে ওনারা দাঁড়িয়েছিল, মাঠটা কিন্তু ফাঁকা মাঠ, ছোট্ট একটা ফাঁকা মাঠ, সেখানে কিন্তু কোনো আবর্জনা নেই। কিন্তু কোথা থেকে হঠাৎ করে এই বার্পিং সাউন্ডটার পর একটা গন্ধ আসছে, সেটা কিন্তু উনি বুঝতে পারলেন না। তো উনি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছে যে কি হলো। তো তখন ওইখানে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা, তিনি না মানে কান্নায় ভেঙে পড়ে উনি বলছেন যে আর বলবেন না, আমাদের পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংস ভেবেছিলাম এবার শেষ হবে, কিন্তু এখন দেখছি এই ধ্বংসলীলা এখনো হয়তো চলবে, আমরা হয়তো এর থেকে কোনোদিনই পরিত্রাণ পাবো না। এবার বিপ্লববাবু না কিছু বুঝতে পারছেন, আরোই কনফিউজ হয়ে গেছেন। উনি বলছেন যে আপনি কি বলছেন। তো তখন মানে ওনাকে আর কি অন্য একজন ভদ্রমহিলা সে ব্যাগ থেকে একটা ফুল বার করে দেয়, ফুল বার করে দিয়ে বলে যে আপনি আপনি এই ফুলটা হাতে চেপে থাকুন, যতক্ষণ আপনি এখানে থাকবেন আপনি এই ফুলটা হাতে চেপে ধরে থাকুন, আপনি বা আপনি যখন নামাবেন তখন আপনি পকেটের মধ্যেই ফুলটা রেখে দেবেন, আর আপনি ঘাবড়ে যাবেন না। আপনি হয়তো এখানে আর আপনাকে হয়তো 2-3 মিনিটই থাকতে হবে, আমাদের লোকজন চলে আসছে, আর আপনি পুরো রাস্তা মানে আপনি আপনার বাড়ি পৌঁছানো অবধি ফুল কিন্তু আপনার কাজ ছাড়া করবেন না। এবার উনি না কিছু বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে। আর যেহেতু উনি অ্যাম্বুলেন্স এর আগে চালিয়েছেন, তারপরে সববাই গাড়ি চালান, উনি একটা জিনিস জানতেন যে অনেক সময় মৃতদেহ, যেটাকে রাইগর মর্টিস বলে, মৃতদেহের কি হয়, হাড়ফাড়গুলো একটু সোজা হয়ে যায় বা এই ধরনের ঘটনা ঘটে। তো উনি প্রথম দিকে না ব্যাপারটাকে সেই রকমভাবে মানে ভাবছেন যে এরকম ঘটনা ঘটে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেরকম মুখে আওয়াজ হচ্ছে বারবার গাড়ি কেঁপে উঠছে, এবং ওই থেমে থাকা গাড়িও কিন্তু মাঝে মধ্যে কেঁপে উঠছে, উনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবারে বিপ্লববাবু তো ওই হাতে ফুলটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এবং উনি মানে চারিদিক দেখছে, উনি ভাবছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এবার এর ঠিক মিনিট 3 মধ্যে ওই 4 জন ভদ্রলোক চলে আসে, এবং তারা বিভিন্ন ধরনের পারলৌকিক কাজের জিনিসপত্র নিয়ে এসে, ইমিডিয়েট যেগুলো আর কি দরকার পড়ে সেগুলো উনি নিয়ে এসছেন। এবং যেটা জানতে পারলেন যে ওখান থেকে আর কি খুব কাছেই আর কি শ্মশান মতো আছে, তো সেখানেই বাকি কাজগুলো হবে। এবার ওনার দায়িত্ব ছিল এবার নামানো। তো যাই হোক, লোকজন মিলে নামিয়ে দিয়েছে, এবং আরও প্রচুর ফুল টুল দেওয়া হয়ে গেছে। এবার দেখছে যে বাকি লোকজন আরও ভয় পায় না, তাদের রীতিমতো ভয় হাত পা কাঁপছে। এবং একজন ঠাকুরমশাইকে নিয়ে এসেছে, সেই ঠাকুরমশাই মানে এনাদের উপরে মানে ভীষণই বিরক্ত। সে কাজ করতে যে চাইছে না, তাকে যে জোর করে বাড়ি থেকে আনা হয়েছে সেটা বুঝতে পারছে। তো ঠাকুরমশাই বলছেন যে আপনারা তাড়াতাড়ি করুন, মানে এই যা অবস্থা এখানে এনাকে কিন্তু বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো বিপ্লববাবুর না মনে মনে ভীষণ আর কি রাগ হচ্ছে যে আমি কেন কাজটা নিলাম। আর ভাবছি পরিবারটা কি পাগল নাকি, এরকম বৃষ্টির মধ্যে কেউ এরকম ফাঁকা জায়গায় মৃতদেহ নামায়। তো উনি কিছুই বুঝতে পারছে না। তো না কিছু টাকা ডিউ ছিল। তো যখন নামানো হয়ে গেছে, মানে কখনো বাজে গন্ধ বেরোচ্ছে, কখনো ওখান থেকে মানে কিরকম একটা মনে হচ্ছে যেন কেঁপে উঠছে চারপাশ, মানে অদ্ভুত একটা পরিস্থিতি। এবং যখন এই বিপ্লববাবু একবার ওনার চোখটা ওই মৃতদেহের দিকে যায়, উনি না মানে কিরকম একটা যেন ওনার মানে পা থেকে মাথা অবধি যেন কিরকম কেঁপে উঠলো, একটা মনে হয় যেন বিদ্যুৎ ওনার শরীরের মধ্য দিয়ে খেলে গেল। তার কারণ হচ্ছে উনি একবার যখন তাকান, এক ঝলক যখন তাকান, উনি দেখলেন মানে ওনার মনে হলো যেন মৃতদেহের চোখটা বন্ধ হয়ে আবার খুলে গেল, আবার খুলে বন্ধ হয়ে গেল, মানে বন্ধ ছিল একবার খুললো আবার বন্ধ হয়ে গেল। এবং এটা যে মুহূর্তে মানে একটা ঝলকের জন্য যখন উনি দেখলেন, উনি না নিজের চোখকে বিশ্বাস করতে পারেন। উনি ভাবলেন যে আমি কি দেখলাম, এটা কি সম্ভব নাকি দেখা। এবং সেই মুহূর্তে তখন উনি একদম 100% নিশ্চিত হয়ে গেলেন যে এইখানে কোনো একটা গন্ডগোল আছে। এবং শুধু শুধু ওনার ছেলে ভয় পাচ্ছেন, এবং ওনার ছেলে যে বলেছিল যে ইনি আমার বাবা নয়, মানে আমার বাবার শরীর হয়তো এটা, কিন্তু মানুষটা আমার বাবা নয়, উনি ভাবলেন যে আমাকে ছেলেটা কেন কথাটা বলল, এখানে তো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এবার দেখুন ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে উনি না আর কোনো কিছু জিজ্ঞেস করতে পারেনি। উনি ওনার বাকি টাকাটুকু নিয়ে উনি সোজা গাড়ি নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে গিয়ে উনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। মানে তখন আর কি ওনার মনে হচ্ছে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছই।
আমার মানে আমার শিক্ষা হয়ে গেছে, আমি এরকম রাতের বেলা আর এত দূরে কখনো আসবো না, আর একা হলে তো আসবোই না। তো যাই হোক, তো ওনার প্রচণ্ড ভয় লাগছে। এবং তারপরে কিছুক্ষণ আর কি উনি যাওয়ার পরে একটা ধাবাতে উনি দাঁড়ান এবং সেখানে একটু চা খান, কারণ ওনার রীতিমতো তখন শরীর খারাপ লাগছে। তো চা ঠা খায়, ওখানে একটা দুটো লোকের সাথে যেতে পড়েই উনি কথা বলে, কারণ নিজেকে একটু হালকা করার জন্য। তো এরপরে উনি যখন আর কি ওই ধাবাতে গিয়ে দু একটা লোকের সাথে কথা টথা বললো, তো ওনার না একটুখানি বেশ ভালো ফিল হচ্ছিল। তো উনি এইখানে যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে ওই যে ওনাকে যে ফুলটা দিয়েছিল, সেই ফুলটাকে উনি ধাবা থেকে যখন উনি বেরোচ্ছিলেন উনি পকেট থেকে নিয়ে ফেলে দেন, যে এই ফুল টুল দিয়ে কিছু হবে না, আর তো 1.5 ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাবো। যাই হোক, তো উনি আবার গাড়িতে উঠেছে। ওঠার পরে উনি গাড়িটা যখন স্টার্ট দিচ্ছেন, প্রথম যেটা হলো গাড়িটা স্টার্ট নিতে চাইছিল না। অনেকক্ষণ চেষ্টা করে উনি গাড়িটা স্টার্ট দেয় এবং তখন বৃষ্টি মোটামুটি ধরে এসেছে। এবার উনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে ওনার না মানে অদ্ভুত রকমের হ্যালুসিনেশন হওয়া শুরু হলো। সেটা হচ্ছে যে উনি লুকিং গ্লাসে ওনার মনে হলো যেন একটা মানুষকে উনি দেখলেন। তারপরে উনি ডান দিকে যখন তাকাচ্ছেন লুকিং গ্লাসে, সে তখন মনে হচ্ছে উনি একজন কাউকে দেখলেন। বাঁদিকে যখন উনি তাকাচ্ছে তখন মনে হলো উনি কাউকে দেখছে, একটা কোনো লোককে দেখছে। কিন্তু ওখানে গাড়ি ছাড়া আর কিছুই নেই, এবং গাড়ির উনি যে লোকটাকে দেখলেন বলে মনে হলো সেরকম কোনো লোকই কিন্তু ওনার গাড়ির পিছনে ছিল না। তো উনি ভাবলেন যে কি হলো ব্যাপারটা, মানে আমি এরকম ভুল দেখছি কি করে। এবং এই রকম করতে করতে কখনো ওনার মনে হচ্ছে গাড়িটা উপর থেকে ওনার কন্ট্রোল যেন চলে যাচ্ছে। যাই হোক, তো এইভাবেই এই অবস্থাতে উনি গাড়ি চালাচ্ছে এবং চালাতে চালাতে কিছুটা যাওয়ার পরে ওনার মনে হচ্ছে যে আমি আরো 1.5 ঘন্টা মতো ডিস্টেন্স, উনি ওনার বাড়ি থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্সে ছিলেন, কারণ প্রথম দিকে উনি খুব জোরে গাড়ি চালিয়েছিলেন। এবার উনি ভাবছেন যে আমার তো অমুক জায়গাটায় পৌঁছে যাওয়ার কথা। উনি ভাবছেন যে মানে যেহেতু দেখুন যারা গাড়ি নিয়ে প্রচুর যাতায়াত করে তাদের তো মোটামুটি রাস্তাঘাট তো চেনা জানা থাকে। ওনার কেন জানি না মনে হওয়া শুরু হলো যে আমি এটা কোন দিকে যাচ্ছি, যে রাস্তাগুলো কিরকম অচেনা অচেনা লাগছে, আমার রুট তো মনে হচ্ছে না। এবং তারপরে উনি গাড়িটাকে একটু সাইড করে যখন একটা দোকানের দিকে তাকিয়েছে, দোকানের যে অ্যাড্রেসটা লেখা আছে, উনি দেখলেন উনি পুরো উল্টো দিকে চলে এসেছে। মানে ধাবা থেকে কিছুটা রাস্তা উনি ঠিকঠাকই এসেছিলেন, কিন্তু তারপরে উনি একদম উল্টো দিকে টার্ন নিয়ে নিয়েছেন। তো উনি ভাবলেন আমি এত বড় ভুল কি করে করলাম। আবার উনি গাড়িটাকে ঘুরিয়ে আবার ইউটার্ন নিয়ে আবার উনি ওনার বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। এরপরে গাড়িটা চালাতে চালাতে উনি হঠাৎ করেই দেখছে যে মাঝ রাস্তায়, মানে ওরকম হাইওয়ের মাঝ রাস্তায় কেউ যেন এপার থেকে ওপার পার হচ্ছে, এবং সেটাও খুব জোরে বা দৌড়ে পার হচ্ছে তা কিন্তু নয়, একদম নর্মাল হেঁটে 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 পার হচ্ছে। উনি যথারীতি গাড়িটা থামিয়ে দিয়েছে। এবার ওনার পাশের যে একটা যে লেন রয়েছে সেই লেনেও একটা গাড়ি রয়েছে। এবার উনি দেখলো যে উনি গাড়িটা থামিয়ে দিয়েছে বিপ্লব বাবু, কিন্তু ওনার পাশের লেনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা যেরকম সাই করে বেরিয়ে চলে গেল। এবার উনি ভাবছেন এই বাবা লোকটাকে কি তাহলে উড়িয়ে দিয়ে চলে গেল নাকি। উনি দেখছেন কিচ্ছু নেই আর, মানে ওখান দিয়ে যদি সত্যি সত্যি কোনো লোক পাস করে, সেই লোকটার মানে সামনে দিয়ে যদি গাড়ি চলে যায়, তাহলে যদি লোকটা আহত হয় সেটা তো দেখা যাবে। উনি দেখলেন রাস্তায় কেউ নেই, এবং উনি যে লেনে ছিলেন পিছন থেকে অন্যান্য গাড়িগুলো ওনাকে হর্ন দিচ্ছে, মানে রীতিমতো হংকিং করছে এরকম। উনি গাড়িটা আবার পিক নিলেন। উনি ভাবছেন আমি কি দেখলাম, আর আমি কেনই বা থেমে গেলাম। মানে অদ্ভুত রকমের ওনার হ্যালুসিনেশন হয়, যেটা ওনার এত বছর ধরে উনি গাড়ি চালিয়েছেন, অ্যাম্বুলেন্স চালিয়েছেন, সব্বাই গাড়ি চালিয়েছেন, কোনোদিন ওনার এরকম হয়নি। এবং আবার উনি যখন গাড়ি চালাচ্ছেন ওনার মনে হলো তীব্রভাবে যে গাড়িটায় যেন কেঁপে উঠলো, এবং সেবারও উনি ভাবলেন যে ওরা হয়তো পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা মেরেছে, কিন্তু উনি দেখেন ওনার পিছনে কোনো গাড়ি নেই। তাহলে ভাবুন সিচুয়েশনটা কতটা মারাত্মক হতে পারে। এইরকমভাবে মানে 1.5 ঘন্টার রাস্তা প্রায় 3.5 ঘন্টায় উনি কোনো রকমে বাড়ি পৌঁছন, এবং যে মুহূর্তে যখন উনি বাড়ি পৌঁছন মানে তার মাঝখানে উনি 2বার রাস্তা ভুল করেছেন, 3-4 বার ওনার মনে হয়েছে ওনার গাড়ির পাশে কোনো লোক চলে এসেছে, 1-2 বার ওনার মনে হয়েছে উনি অজ্ঞান হয়ে যাবেন আর পারছে না, এইরকম অবস্থা। তো যাই হোক, এরকম বিধ্বস্ত অবস্থায় যখন উনি বাড়ি ঢোকেন
উনি মানে কাউকে আর কিছু বলেননি, উনি সোজা বাথরুমে চলে যান। এবং বাথরুমে গিয়ে উনি ভাবেন আমি স্নান করব, কারণ এমনি তো বর্ষার জল টল গায়ে লেগেছে। উনি কারোর সাথে কোনো কথা বলেন না। উনি মানে গাড়িটা ক্লাবে উনি পার্কিং করে দেন, সেখানকার যে পার্কিং স্পটে, তারপরে উনি চলে আসেন। যখন উনি স্নানের জল গায়ে ঢালছেন, যেটা সুমন লিখেছে যে ওনার না মানে প্রচণ্ড সারা শরীরে ব্যথা করছে, মানে খুব ব্যথা করছে সারা শরীরে, এবং এত ব্যথা করছে উনি মানে বুঝতে পারছে না যে ওনার এত কেন শরীর খারাপ লাগছে, এবং বিশেষভাবে পিঠের দিকে ওনার প্রচণ্ড জ্বালা করছিল। কোনো রকমে উনি বাথরুম থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে উনি ওদের যে একটা বসার যে ঘর আছে সেখানে বসে পড়ে। এবার সুমন যেটা লিখেছে যে ওর জ্যাঠার এই কাজের জন্য মাঝে মধ্যে উনি মাঝরাতে ভোর রাতে বাড়ি ফিরতেন, তো এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু ওনার এত একটা সময় মানে জ্বালা পোড়া করতে থাকে, উনি মানে আর কি আধা সেন্স ওনার চলে গেছে। তো ওনার যে স্ত্রী, তিনি বলছে তোমার কি হয়েছে, কি হয়েছে, তোমার শরীর খারাপ লাগছে? ওনাকে বলছে তো এই মানে কথোপকথনে মানে ওর জ্যাঠার ঘর আর ওদের ঘর মানে একই বাউন্ডারির মধ্যে, কিন্তু দুটো আলাদা আলাদা, কিন্তু একদম পাশাপাশি। বাউন্ডারি একই, জমি একই, পাশাপাশি বাড়ি। তো সঙ্গে সঙ্গে সুমনদেরও ঘুম ভেঙে গেছে। তো ওরাও ঘর থেকে বেরিয়ে এসে, তো সুমন এসে ওর জ্যাঠাকে বলছে কি হয়েছে গো তোমার? তো তখন ওর জ্যাঠা বাকিদেরকে বলছে কিছু হয়নি, আমাকে একটু জল দাও। তো ওনার স্ত্রী জল দিতে গেছে, এবং সুমন তখন ওখানে ছিল। সুমনকে বলছে যে আমার জামাটা একটু পিছন থেকে তোলতো, আমার হাত ভীষণ ব্যথা করছে, আমি মানে আমার হাতে জোর নেই যে আমি জামাটা খুলবো নিজে। মানে অনেক কষ্ট করে উনি বাথরুম থেকে স্নান টান করে বেরিয়েছে। এবার ও যেটা লিখেছে ইমেলে, যে যখন ও জামাটা খুলেছে, ওর মানে জামাটা যখন তুলেছে পিঠের দিকে, সুমন দেখে মানে পুরো পিঠে মানে মোটা মোটা আঁচড়ের দাগ, মোটা মোটা। মনে হবে যেন কেউ কোনো ধারালো কিছু দিয়ে রীতিমতো ইচ্ছাকৃতভাবে পিঠের মধ্যে মানে একের পর এক মানে আঁচড় দিয়ে গেছে। এবং এই আঁচড়ের দাগগুলো মানে রীতিমতো লাল লাল হয়ে না, মানে চামড়াগুলো কেটে কেটে গিয়ে পাশে পাশে যেন কুঁচকে কুঁচকে গেছে, এরকম টাইপের। এবার বুঝতেই পারছেন উনি স্নান করেছেন, জল পড়েছে, তো কতটা জ্বালা পোড়া করতে পারে। তো তখন না ও দেখে মানে রীতিমতো ও চমকে গিয়ে বলছে তোমার যেটা, তোমার পিঠে কি হয়েছে এগুলো? তোমার এরকম আঁচড় কিসে লাগলো? তুমি কি পড়ে ঠরে গেছো? কোথাও কি তোমার লেগেছে? তখন ওর জ্যাঠা না মানে অবাক হয়ে গেছে যে পিঠে তো কোথাও উনি ধাক্কা খায়নি, কোনো আঘাত পায়নি, কিছুই হয়নি, ওনার সারা শরীর ব্যথা করছে, কিন্তু পিঠের দিকটা খুব জ্বালা পোড়া করছিল। তো উনি যখন বললেন যে না আমি এরকম কিছু হয়নি, কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছিল, তো তখন ওনার যে স্ত্রী, তো তিনি এসে ওই মলম ঠলম সব যা ছিল ঘরে, ডেটল ফেটল যা থাকে, খুব বেশি ওষুধ তো আর মানুষের ঘরে সাধারণত এরকম থাকে না, তো যেটুকু যা ডেটল ছিল, একটা মলম ছিল, মোটামুটি লাগিয়ে দিয়েছে। এবং সারা রাত উনি যন্ত্রণায় ছটফট করে, এবং সকাল থেকে ওনার প্রচণ্ড জ্বর হয়। পরের দিন প্রচণ্ড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ওষুধ খেয়েছে, ওই যেখানটা রকম আঁচড় লেগেছে তার জন্য অ্যান্টিসেপটিক ক্রিম দিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। এবার উনি সবই খাচ্ছে। তো মানে দুদিন উনি জ্বরের পুরো ঘোরে ছিল, এবং সেই জ্বরের ঘোরে উনি কিছু খেতে পারছে না, শুধু উনি কেঁপে কেঁপে উঠছিল ভয়ে। যখন ওনাকে সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার, এত কেন শরীর খারাপ হলো, উনি আর কিছু বলতে পারছে না। তো দুদিন পরে ওনার জ্বর কমলো, পিঠের ওই যে চেরা চেরা যে আঁচড়ের দাগ সেগুলো অনেকটা কমার দিকে গেল। তো তারপরে যেটা হলো, উনি একটু সুস্থ বোধ করলেন। কিন্তু বিষয় হচ্ছে যে ওনার যেটা সমস্যা হওয়া শুরু হলো সেটা হচ্ছে যে ঘরের মধ্যে এবং বাইরে তো বটে, উনি বাইরে জাস্ট ওনার ঘর থেকে বেরিয়ে একটা জায়গায় উনি মানে ওনার পাড়ার মধ্যে একটু কথা বলতেন, তারপরে যে ক্লাবের উনি গাড়ি চালান সেই ক্লাবে যেতেন। তো প্রত্যেক মুহূর্তে ওনার মনে হচ্ছে ওই যে উনি গাড়ি চালানোর সময় একটা লোককে সামনে যেতে দেখছিলেন, যেটা আদতে সেই লোক ছিল না, বা উনি লুকিং গ্লাসে একটা মনে হলো একটা বড় বড় চোখ করে একটা লোক ওনার ঠিক পাশ দিয়ে যাচ্ছে, যেটা একেবারেই সম্ভব না, একটা গাড়ি স্পিডের সাথে একটা মানুষ কখনোই হেঁটে ওইভাবে যেতে পারে না। ওটা উনি দেখা শুরু করলেন, এবং শুধু দেখা শুরু করলেন তাই নয়, ওই জিনিসটার জন্য না ওনার মানে প্রচণ্ড শরীরে ক্লান্তি থাকা সত্ত্বেও উনি ঘুমোতে পারছিলেন না, এবং প্রত্যেক মুহূর্তে খালি ওনার মনে হতো এই উনি পড়ে যাবেন, এই উনি পড়ে যাবেন, মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো একটা ওনার সিচুয়েশন ক্রিয়েট হলো। আর যেটা সুমন লিখেছে যে ওর জ্যাঠা কিন্তু খুব মানে যথেষ্ট স্বাস্থ্যবান একজন ব্যক্তি, যথেষ্ট হেলদি, মানে হেলদি বলতে আমি মোটা বলছি না, মানে ভিতর থেকে যথেষ্ট অ্যাক্টিভ ফিট একজন মানুষ।
তো তার এরকম অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যাচ্ছে বাড়ির, যে মানে এই কাজটা উনি বহুদিন থেকে করছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে কেন সমস্যা হচ্ছে। ডাক্তার দেখেছে, ওষুধ খেয়েছে, মানে মেডিকেল গ্রাউন্ড থেকে ওনার আর কোনো অসুবিধে নেই, কিন্তু এই ভয় পাওয়া বা এরকম চোখের সামনে দেখা এটা উনি কেন হচ্ছে উনি বুঝতে পারলেন না। তো একদিন বাড়িতে উনি ওনার স্ত্রীকে, সুমনদের ফ্যামিলিকে সবাইকে কথাটা খুলে বললেন যে কি ঘটেছে। তো তখন তারা সবাই শুনে বলছে যে এটা তো খুব মারাত্মক বিষয়। তো সেই সময় ওনাদের ওখানে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেটা সুমন বলেছে যে ওর জ্যাঠা যখন এই অ্যাম্বুলেন্স চালানো শুরু করে তখন সেই সময় ওনাদের আর কি একজন আত্মীয়া ছিলেন, অনেক বয়স্ক, তিনি আর কি ওনাদের সম্পর্কে ঠাকুমা হতেন। তো তিনি নাকি এই বিপ্লব বাবুকে একটা মালা মতো দিয়েছিলেন গলায় পরার জন্য, যে তুই তো রাত দুপুরে কাজ করবি, অনেক সময় তো তোকে মৃতদেহ নিয়ে যেতে হতে পারে, তো তুই এই মালাটা পরে থাকবি, এটা শরীর ঠান্ডা রাখে, কোনো খারাপ কিছুকে তোর সামনে আসতে দেয় না, এগুলো বলেছিল। তো ওই মালাটা বছর 2 আগে ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে যাওয়ার ফলে উনি ওটাকে ঘরেই আর কি, ওনার ছিঁড়ে পড়ে যায়, তো উনি ওটাকে আর দ্বিতীয়বার পরেননি, ওটি ঘরে রেখে দিয়েছিলেন। এবং সেই যে উনি ঘরে রেখেছিলেন, তারপরে উনি মালাটার যে আবার সারিয়ে উনি পরবেন সেটা ওনার মনেও হয়নি, আর সত্যি বলতে কোনো অসুবিধেও হয়নি। তো উনি কাজ করছেন, এবার হঠাৎ করে যে এরকম একটা কিছু ওনার জীবনে ঘটতে পারে এবং ওনার মালাটা যে ওনার গলায় নি, সেটা কিন্তু ওনার মানে ওনার খেয়ালে ছিল না। তো এই ঘটনাটা শোনার পরে ওনার স্ত্রী বলে যে তুমি যে সেই মালাটা যে খুলে রেখেছিলে, তোমার তো আর মালাটা পরা হয়নি। তখন ওনার মনে পড়লো হ্যাঁ, ওনার মালাটা পরা হয়নি। কিন্তু বিষয় হচ্ছে যে দিন 10-15 কেটে গেল, তারপরেও কিন্তু ওনার অবস্থার কোনো উন্নতি হলো না। মানে মেডিকেলি উনি ফিট, কিন্তু অ্যাকচুয়ালি উনি প্রচণ্ড রকমভাবে, মানে ওনার শরীর খারাপ ছিল, মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ মাথা ঘুরতো, মনে হতো উনি এক্ষুনি পড়ে যাবেন, এক্ষুনি ওনাকে ওই লোকটা, মানে উনি ঘরে বসে আছেন, ওনার মনে হতো পাশ দিয়ে লোকটা হেঁটে চলে গেল। উনি গাড়ি চালাচ্ছেন, ওনার মনে হলো গাড়ির সামনে এসে লোকটা দাঁড়িয়ে গেল। উনি কাজে বেরিয়েও কিন্তু উনি কাজ করতে পারেন, ওনাকে ফেরত আসতে হয়েছে গাড়ি নিয়ে। এরকম যখন হয় তো তখন উনি একজন ঠাকুরমশাইয়ের কাছে যান। তিনি তখন বলে, সব কিছু শুনে বলে যে আপনি ওই লোকটাকে ফোন করুন, ওনার ফোন নাম্বার আছে, বলছে আপনি ফোন করে জিজ্ঞেস করুন ব্যাপারটা কী ছিল, কারণ ব্যাপারটা পুরোপুরি না জানা গেলে আমি কিন্তু কিছু করতে পারবো না, বা আমি হয়তো এখান থেকে করবো, সেটা হয়তো খুব একটা কাজ দেবে না। তো তখন ওই ভদ্রলোক, মানে এই বিপ্লব বাবু ওই লোকটিকে ফোন করে, যার বাবা মারা গেছিলো সেই লোকটাকে ফোন করে বলছে যে কি ব্যাপারটা হয়েছিল আপনি আমাকে বলুন, নাহলে আমি অনেক সমস্যায় রয়েছি, নিশ্চয়ই আপনি চাইবেন না যে আমি আপনার ফ্যামিলির কোনো কাজের জন্য আমি সমস্যায় পড়ি। তো তখন ওই লোকটা বলে যে ওনার বাবা থেকে ঠিক 8 বছর আগে ওনারই এক ব্যবসায়িক বন্ধুর চরম শত্রুতার শিকার হয়েছিলেন, এবং ওনার বাবা চাল ব্যবসায়ী ছিলেন এবং সেই ভদ্রলোকও চাল ব্যবসায়ী ছিলেন। তো এতটাই ওনাদের মধ্যে শত্রুতার ব্যাপারটা বেড়ে যায়, ওনার বাবাকে এত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে। ওনার বাবা সেটা প্রথম দিকে বুঝতে না পারলেও কিছুদিন পরে বুঝতে পারেন, এবং তারপরে সেই শত্রুতার হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য উনি তারাপীঠে যেতেন, এবং এরকম শুধু তারাপীঠে যেতেন তাই নয়, বিভিন্ন জায়গায় গিয়ে উনি অনেক আর কি তন্ত্রমন্ত্র আর কি এরকম সাহায্য নিয়ে নিজেকে সেই শত্রুতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু উনি কার সাথে দেখা করতে যেতেন, তারা ঠিক লোক ছিল কিনা না ভুল লোক ছিল, সেটা উনি বাড়িতে কাউকেই জানাননি। তো এর ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম দিকে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকে কিন্তু ওই ভদ্রলোকের মানে মানসিক বিকার আর কি, উনি বিকারগ্রস্ত হয়ে পড়েন। তো এই মানসিক বিকারগ্রস্ত যখন উনি আস্তে আস্তে হয়ে যেতে থাকেন, ওনার ব্যবসাও আস্তে আস্তে সেজন্য খারাপ দিকে চলে যেতে থাকে, এবং অনেক কষ্ট করে ওনার ছেলে ব্যবসাটাকে কোনো রকমে হাল ধরে রাখেন। আর এদিকে ওনার বিভিন্ন রকমের অস্বাভাবিক বিষয় জিনিসপত্র হতে থাকে। তো এরপরে যে ভদ্রলোক আর কি এই ভদ্রলোকের বাবার ক্ষতি করছিলেন, সে মানে হঠাৎ করেই অন্য জায়গায় চলে যায়, সে ব্যবসা তুলে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়। কিন্তু এদিকে এই ভদ্রলোকের বাবা কিন্তু দিন দিন অসুস্থ হতে থাকে, এবং তিনি শুধুমাত্র অসুস্থ হতে থাকেন তাই নয়, তার মুখ থেকে বিভিন্ন রকমের অদ্ভুত ভাষা, অদ্ভুত আওয়াজ, অদ্ভুত গলার স্বরে উনি কথা বলতেন, যে গলার স্বরের সাথে ওনার বাবার গলার স্বরের কোনো মিল ছিল না। এবং পরিবারে বিভিন্ন মানুষকে উনি অনেক সময় আকথা কুকথা বলতেন, এবং যা বলতেন সেটা কিন্তু ফলে যেত।
তো এইরকমভাবে উনি অনেক রকমের উল্টোপাল্টা কথা বাড়িতে বলতে থাকতেন। বাড়ির লোকেদের সবসময় উনি খারাপ চাইতেন, মানে যেটা একেবারেই ওনার স্বভাবের সাথে, চরিত্রের সাথে একেবারেই যায় না। যে মানুষটা প্রাণ দিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষকে এত ভালোবাসতো, এতটা প্রতিটি মানুষকে প্রোটেক্ট করতো, সেই লোকটাই, সেই বাড়ির গৃহকর্তাই যেন বাড়ির সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ালো। এবং উনি মাঝখানে বিশাল অসুস্থ হয়ে পড়েন, এবং সে অসুস্থ হওয়ার পরে উনি যখন প্রায় মৃত প্রায় হয়ে গেছিলেন, ঠিক তারপরে উনি হঠাৎ করেই সেই রাতে ওনার এতটা ডিটোরিয়েট করে যায় শরীর যে সবাই ভেবেছিল উনি হয়তো আর বাঁচবেন না। তো তারপরে হঠাৎই উনি পরের দিন সকালে একদম সুস্থ হয়ে যান, একদম স্বাভাবিক হয়ে যান, কিন্তু ওনার কথাবার্তা, ওনার গলার ভয়েস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবং তখন থেকেই পরিবারের লোকেরা বুঝতে পারে যে এই লোকটা আর যাই হোক ওনাদের বাড়ির সেই আসল মানুষটা নয়, তার ভিতরে অন্য কোনো মানুষ, হয়তো অন্য কোনো শক্তি বা কোনো দানব জাতীয় কিছু হয়তো দানা বেঁধেছে বা সে তার শরীরে ভর করেছে। তো সেই জন্যই কিন্তু এই লোকটা বলেছিল যে যে লোকটা পিছনে রয়েছে সে আমার শরীরের দিকটা আমার বাবা হলেও সে কিন্তু আদতে আমার বাবা নয়। এই কথাটা কিন্তু সেই জন্যই ভদ্রলোক বলেছিলেন। এবং তারপর থেকে কিন্তু পরিবারের নানান অঘটন, নানান দুর্যোগ চলে আসতে থাকে। এবং উনি একবার নাকি ওনার নিজের ছেলেকেই জাস্ট হাতটা ধরেছিলেন, এবং সেই হাত ধরে এমন উনি চাপ দিয়েছিলেন যে আরেকটু হলে ওনার ছেলের হাতটাই নাকি ভেঙে যেত, এইরকম। যাই হোক, তো তারপরে নাকি ওই ব্যক্তির মৃত্যুর পরেও আরও অনেক কিছু করে ওরা নাকি বর্তমানে একটু ভালো আছে। তো তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করে যে আপনাকে যে আমার বাড়ির একজন আপনাকে যে ফুল দিয়েছিল, আপনি সেই ফুলটা আপনার কাছে রাখেননি। তো তখন বিপ্লববাবুর মাথায় আসে উনি ফুলটা ধাবা থেকে বেরোনোর সময় ফেলে দিয়েছিলেন। তো উনি তখন সমস্তটা শুনে ফোন রেখে দেন এবং সেটা গিয়ে ঠাকুরমশাইকে বলে। তো ঠাকুরমশাই তারপরে ওনাকে একদিন, একটা পূর্ণিমার দিন ওনাকে বলেন যে আমি একটা পুজো করব, আপনি এখানে এসে আপনি নিজের নামে সংকল্প করে পুজো করবেন। তো সেই পুজো হয়, এবং পুজোর পরে ওনাকে কিছু ঠাকুরের মা দুর্গার, মা চণ্ডীর একটা মন্ত্র দিয়েছিল, বলেছিল যে আপনি প্রত্যেক দিন সকালে, দুপুরে আর রাতে 3 বার তো করবেনই এই মন্ত্রপাঠ, পারলে যখনই সময় পাবেন করবেন। এবং আপনি আগামী 5টা দিন বাড়ি থেকে বেরোবেন না, গাড়ি নিয়ে বেরোবেন না। তো উনি এটা করে বিপ্লববাবু, এবং মা চণ্ডীর সেই মন্ত্র পাঠ করে, পুজো আর্চা করে তারপর কিন্তু উনি আস্তে আস্তে এই জিনিসগুলো থেকে একদম মুক্ত হয়ে যান, ওনার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু তারপর থেকে উনি কিন্তু এই সবভাই গাড়ি চালানোটা ছেড়ে দিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।